ইয়োনার থুতনি ধরে রাজা যখন তার দিকে তাকায় তখনই সাই সখী বলে ওঠে, মহারাজ, বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে, আপনার রাজপ্রাসাদে আরাম করা উচিত। এই বলে সে যখন রাজাকে নিয়ে প্রাসাদের দিকে যায় তখন ইয়োনা রাজাকে বলে ওঠে, আরে মহারাজ, এটা তো আমাদের বলে যান যে আমাদের কোথায় রাখা হচ্ছে। তখন রাজা জিজ্ঞাসা করে, কেন, ভয় লাগছে? ইয়োনা জানায়, ভয় লাগাটাই তো স্বাভাবিক, যা কিছু আমার সাথে ঘটছে সেগুলো প্রচণ্ড আজব। তখনই মহারাজ তার সৈন্যের মধ্যে একজনকে ইশারা করে ওদের দুজনের মাথায় একটি পুটলি দিয়ে বন্ধ করে দেয়। রাজা ওদের জিজ্ঞাসা করে, এখন তাহলে কি বলবে? এর ফলে তোমাদের ভয়টা কিছুটা হলেও কমেছে? ইয়োনা জানায়, ঠিকই বলেছেন, যখন আমরা কোনো কিছু দেখতেই পাবো না তখন আমাদের ভয়টা লাগবে কি করে? রাজা বলে যে, আমি তোমাদের থাকার জন্য একটি স্পেশাল জায়গা বানিয়ে রেখেছি, যেটা তোমাদের ভালো লাগবে। এটা বলে রাজা ওখান থেকে চলে যায়। এরপরে রাজপ্রাসাদে রাজবৈদ্য আসে এবং রাজার দেহের মধ্যে তীরের বাকি অংশটুকুকে বের করে রাজার চিকিৎসা করে। তখন আমরা লক্ষ্য করি যে বের করে নেওয়া তীরের টুকরোটি সাহি সখী লুকিয়ে নিজের কাছে রেখে দেয়। রাজবৈদ্য জানায় যে মহারাজের রক্তক্ষরণটা সঙ্গে সঙ্গেই কমে গিয়েছিল, কারণ এনার শরীরের মধ্যে একটি বিশেষ ধরনের লেপ লাগানো হয়েছিল। যদি ওটা লাগাতে একটুও দেরি হতো তাহলে মহারাজের জীবনের ঝুঁকি থাকতো। তখন রাজা জানায় যে ওই ডাইনিটি আমার এই ক্ষতস্থানের মধ্যে ওই লেপটি লাগিয়ে দিয়েছিল, যেটা শুনে সখী জানায় যে তাহলে ওই ডাইনিটি এই রাজপ্রাসাদে এই জন্যে জীবিত রয়েছে কারণ সে আপনার প্রাণ বাঁচিয়েছে। চিকিৎসা হয়ে যাওয়ার পরে সাহি সখী রাজবৈদ্যকে আদেশ দেয় যে এখানে যা কিছু হয়েছে সেটা আপনি ভুলে যাবেন, যেটাতে রাজবৈদ্য সম্মতি জানিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা রাজার সেই স্পেশাল বন্দোবস্ত দেখি যেখানে ইয়োনা এবং খিলগামকে রাখা হয়েছে। সেটা হলো রাজপ্রাসাদের মধ্যে একটি কারাগার। খিলগাম ইয়োনাকে বলে যে তাও ভালো, আমাদের পরার জন্য জামা কাপড় দিয়েছে, আমাদের প্রাণে মেরে ফেলেনি, এটাই আমাদের খুশি হওয়া দরকার। এদিকে সখী তার দাসীদের জানায় যে শত্রুর সাথে কেউ এরকমভাবে কথা বলে না, মহারাজ মেয়েটার প্রতি আগ্রহী, আর তাকে কেনই বা ডাইনি বলে ডাকে? মেয়েটা কি আকাশ থেকে পড়েছে নাকি? মেয়েটার সম্পর্কে খোঁজ নাও, কিভাবে রাজার সাথে দেখা হয়েছে, কিভাবে রাজার চোখেও পড়লো, এই সমস্ত খবর জানাও। আর সেই লুকিয়ে আনা তীর ওর দাসীকে দিয়ে বলে যে এটা রাজকুমার যিশুনের কাছে দিয়ে এসো। আমরা রাজপ্রাসাদের রান্নাঘর দেখি যেখানে আমাদের রান্নাঘরের একজন রাঁধুনিকে দেখানো হয় যার নাম ইম। সে সবার খাওয়ার তদারতি করে। সে মিয়ং নামের একজন রাঁধুনির কাছে এসে কিছুই বলে না। তখন রাজপ্রাসাদের রান্নাঘরের রাজার ধরে আনা সেই ডাইনিটির কথা সবাই আলোচনা করতে থাকে। তখন মিয়ং জানায় যে গুজব নিয়ে আলোচনা করার স্বভাব পায় না। তখন ওখানে থাকা আরেকজন বলে ওঠে, তুমি জানো না, রাজমাতার কাছে যেই কিম নামের মহিলাটি থাকে সে আসলে আমাদের ইমের খুব ভালো বন্ধু, তাই জন্যে আমরা রাজপ্রাসাদের সমস্ত খবর এত তাড়াতাড়ি জানতে পারি। এরপরে রান্নাঘরের পরবর্তী রাঁধুনি কে হবে সেই নিয়ে ওরা আলোচনা করতে থাকে। আসলে গত 1 মাস আগে রান্নাঘরের প্রধান রাঁধুনি মারা গিয়েছে। তখন সেখানে প্রাসাদের একজন এসে বলে যে মিয়ংয়ের রান্না সবচেয়ে মজার, তাই পরবর্তী প্রধান রাঁধুনি সে হতে পারে। প্রধান রাঁধুনির মৃত্যুর পর এটাই নতুন প্রধান রাঁধুনি নিয়োগ করার সময়। তখন ওখানে সখীর দাসীরা আসে। মিয়ং যে তাদেরই লোক সেটা মিয়ং আর দাসীর তাকানো দেখেই আমরা বুঝতে পারি। এরপরে দাসীরা রাতের খাবারের বিবরণ দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে সখী ইয়োনাকে নিয়ে ভাবতে থাকে। তখনই ওর কাছে রাজ সেক্রেটারি সঙ্গে আসে। সে সখীকে সমস্ত কিছু বর্ণনা করে বললে সখী ইয়োনার ব্যাপারটা জিজ্ঞাসা করলে সঙ্গে জানায় যে এটা রাজার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এ বিষয়ে সে কিছুই জানে না। যেটা শোনার পরে সখী চিন্তায় থাকলে সঙ্গে জানায় চিন্তার কোনো ব্যাপার নেই, শুনেছি সে খুব ভালো রাঁধুনি। এই বলে সে ওখান থেকে আনা সমস্ত সোনা গয়না তাকে দিয়ে দেয়। সখী আরও কিছু আছে কিনা জিজ্ঞাসা করে, তাছাড়া ওর সাথে যা তা ব্যবহার করে। আসলে সাই সখী সবার সাথেই এমনভাবে জোর খাটাতো আর এরকমই খারাপ ব্যবহার করত। সে সঞ্জয়কে বলে যে আমার আদেশ দেওয়ার আগেই যেন সমস্ত কাজ হয়ে যায়। এরপরেই সঞ্জয় তার বাবার সাথে এই ব্যাপারটি নিয়ে কথা বলে যে একজন সামান্য সখী সে আমাদের আদেশ করে শুধুমাত্র এই কারণে কারণ রাজা ওর একটু বেশি পরোয়া করে। এখানে সাই সখী বলতে বোঝায় যে রাজার উপপত্নী। আগেকার দিনে রাজারা বিয়ে না করেই এরকমই উপপত্নী রাখতো। সহজ ভাষায় বলা যায় যে এটা হলো রাজার রক্ষিতা। আর এই সখী হলো রাজার 4 নম্বর সাই সখী। সঞ্জয় তার বাবাকে জানায় যে খাবার পরিচালনা করার জন্য সে নতুন লোক নিয়োগ করে দেবে। তখন ওর বাবা জানায় যে রাজা তো সখী ছাড়া অন্য কোনো মহিলার দিকে পাত্তাই দেয় না। ওর বাবা বলে রাজবাড়িতে শাহী কাজ করাটা ভাগ্যের ব্যাপার, এই কাজের জন্য আমি 7 জন্মও নিতে পারি। তখন সঞ্জয় বলে যদি চাকরগিরি করতে হয় তাহলে এইবার মালিকটাই বদলে ফেলি। যেটা শুনে ওর বাবা বলে তুই কি সেই ডাইনির কথা বলছিস? মাথা ঠিক আছে তো? সখী ছাড়া মহারাজের মন আর কারোর জন্যই স্পন্দন করে না। যেটাতে সঞ্জয় বলে হৃদয়ের কাজ হচ্ছে স্পন্দন করা, আর সেটা তো যে কারোর জন্যই স্পন্দন করতে পারে। ওই ডাইনিটিও সাই সখীর জায়গা নিতে পারে।
এদিকে গভীর রাতে একটি মুখোশ পরা লোক এসে ইয়োনাদের মুক্ত করে ওখান থেকে ওদের নিয়ে পালিয়ে আসে। ওরা পালিয়ে যাচ্ছিল এটা জানতে পেরে প্রহরীরা ওদের পিছু নেয়। এদিকে সখীর দাসী এসে জানায় যে ডাইনিটি কারাগারে নেই, মনে হয় রাজা ওকে নিয়ে গিয়েছে। এদিকে সেই মুখোশধারী লোকটি ইয়োনাকে একটি নাটকের জায়গায় নিয়ে যায় যেখানে সবাই একই ধরনের মুখোশ পরে থাকে। চারিদিকে এত আলোর ঝলমলানি দেখে তারা দুজনেই একটু ঘাবড়ে যায়। ওরা দুজনেই সেই লোকটিকে খুঁজতে থাকে যারা ওকে মুক্ত করেছিল। তখন একজন বলে ওঠে, এই অনুষ্ঠানটি তোমাদের কেমন লেগেছে? এই আয়োজন তো তোমাদেরই জন্য। আর আমরা দেখতে পাই যে ওই মুখোশ পরে লোকটা আসলে আর কেউ নয়, স্বয়ং রাজা। ইয়োনা রাজাকে দেখে চমকে যায় আর ওকে জিজ্ঞাসা করে যে তাদের এখানে কে নিয়ে এসেছে। তখন আমাদের গঙ্গিলকে দেখানো হয়, যে রাজার সিক্রেট কাজ করে, যেটা রাজা ছাড়া আর কেউ জানে না, যাকে আবার দেখে খিলগাম তো একদমই ফিদা হয়ে যায়। তখনই ইয়োনা বলে, এখন এই সবের সময় নয়, সে আমাদের ঠকিয়েছে। যেটা শুনে খিলগাম বলে, দেখতে কি সুন্দর, এরকম লোকের কাছে তো আমি আবার প্রতারিত হতে রাজি আছি। তখন রাজা বলে, এটা আমার পছন্দের অভিনেতা, সে মুখোশ নাচ করে। তখন রাজা তাকে একটি মোহরের থলি দিয়ে চলে যায়। খঙ্গিল আড়ালে এসে যখন মোহরের ব্যাগটি খুলে তখন সে দেখে যে তার ভেতরে একটি ছোট্ট চিরকুট রয়েছে, যার মধ্যে লেখা আছে, জঙ্গলে আমার ওপরে কেউ একজন হামলা করেছিল, তাকে খুঁজে বের করো। ইয়োনা রাজাকে জিজ্ঞাসা করে, এসবের মানে কি? রাজা বলে, কেন তোমার মজা লাগেনি? এত সহজে তুমি তো পালাতে পারবে না, তোমার এত সাহস কি করে হয়? ইয়োনা বলে, আমি পালাতাম না যদি ওই মুখোশধারী বদমাইশটা আমার কাছে না যেত। রাজা বলে, তুমি বাঁচতে চাও না? এসব বেয়াদবি কথা আমায় বলো কি করে? সে তখনই সৈন্যদের গরম লোহা আনতে বলে। ওরা দুজনেই সেটা শুনে খুব ভয় পেয়ে যায়। তখন আমরা লক্ষ্য করি যে আড়াল থেকে সাইসোখি একজন দাসীকে নিয়ে রাজাকে দেখছে যে রাজা ইয়োনার সাথে কি করে। রাজা আদেশ দেয়, গরম করে আনা লোহাটি দিয়ে খিলগামের চোখগুলোকে অন্ধ করে দাও। যেটা শুনে ইয়োনা রাজার কাছে মিনতি করে যে, মহারাজ এমন করবেন না, আমি আর কোনোদিনও পালানোর চেষ্টা করব না। যেটা শুনে রাজা খিলগামকে ছেড়ে দেয়। ইয়োনা আবার কারাগারে ফেরত যেতে চাইলে রাজা বলে, আমার অনেক খিদে পেয়েছে, তাই জন্যে তোমাকে আমার জন্য খাবার বানাতে হবে। ইয়োনা বলে, অবশ্যই বানিয়ে দেব, কিন্তু আমার সাহায্য করার জন্যে খিলগামকে আমার সাথে যেতে দিতে হবে। রাজা রাজি হলে ইয়োনা রাজাকে তার পছন্দের খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলে রাজা বলে, এক খাবার বারবার দিলেই তুমি মরবে, নতুন খাবার রান্না করে নিজেকে বাঁচাও। তাদের এই সমস্ত কথা বলতে দেখে সাইসোখি ওখান থেকে চলে যায়। এই সমস্ত ঘটনা দূর থেকে আবার সংজে দেখে ফেলে। এদিকে একজন মহিলা রাজার জন্য খাবার বানাবে, এটা শুনে সবাই অবাক। রাজপ্রাসাদের একজন বলে যে এই মহিলা খাবার বানাবে, এটাই রাজার আদেশ। তখন ইম জিজ্ঞাসা করে যে রাজমাতা কি এই খবরটি জানে? রাজা বলেছে এটাই গুরুত্বপূর্ণ। তারপরে তারা সবাই ইয়োনাকে জিজ্ঞাসা করে যে রান্নাবান্না কিছু জানো? তারা সবাই রান্নার কয়েকটা কথা বলে, কিন্তু ইয়োনা তো এই সব সম্পর্কে কিছুই জানে না। ইয়োনা বলে, আমি অনেক দূর থেকে রান্না শিখেছি, তোমরা চিনবে না। কিন্তু তারপরেও তারা সবাই ইয়োনার মাথা খেতে থাকলে খিলগাম বলে যে রাজার আদেশের ওপরে তুমি কথা বলবে? যেটা শোনার পরে যে যার কাজে চলে যায়। তাদের ডাকলেও তারা আর ফিরে তাকায় না। এদিকে ইয়োনা তো জানেই না কোথায় কি রয়েছে, তাও সে এগিয়ে যায়। তাকে দেখে খিলগামও তার সাথে এগিয়ে যায়। রাজপ্রাসাদের লোকটি জানায় যে এই মেয়ের রান্না রাজার খুব পছন্দের, এই কথাটা সবাইকে জানিয়ে দেবে। এদিকে ইয়োনা চারিদিকে ঘুরে দেখতে থাকে। তখনই খিলগাম বলে যে আমি কাঁচা মাংসের গন্ধ পাচ্ছি, জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে মাংস কাটা হয়েছে। তারপরে ইয়োনা গন্ধ শুকে বলে যে এটা হরিণের মাংস। ইয়োনা রান্নাঘরের প্রধানকে জিজ্ঞাসা করে যে এখানে কি হরিণ আনা হয়েছিল? প্রধান বলে যে হ্যাঁ, মহারাজ শিকার করে পাঠিয়েছিলেন তখন। ইয়োনা খুশি হয়ে রান্নার প্রস্তুতি নিতে থাকে। এরপরেই সে ঝটপট করে রান্নাটি করে ফেলে। রান্না প্রস্তুত করা হয়ে গেলে সে প্রধানকে দেখায়। এদিকে সাইসোখি জানতে পারে যে মেয়েটি এর আগেও গভর্নরের অফিসে রান্না করেছিল এবং সে এখন রাজার জন্য রান্না করছে। এটা শুনে সে রাজার সাথে দেখা করার জন্য চলে যায়। এদিকে ইয়োনাকে রাজার খাবার সার্ভ করতে নিয়ে যাওয়া হয়। ভেতরে গিয়ে রাজার পোশাক দেখে ইয়োনা তো অবাক হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে, খাবার খাওয়ার জন্য এভাবে জামাকাপড় খুলে কে বসে? তখন ওখানে থাকা রাজার প্রধান সেবিকা চৈস, যে কিনা খাবার টেস্ট করে, সে ইশারায় ইয়োনাকে খাবার সার্ভ করতে বলে। সে রাজার সামনেই খাবার নিয়ে যায় আর তাকে বলে যে এগুলো ফরাসির বিখ্যাত খাবার। তারপরে ইয়োনা খাবারগুলোর বিবরণ দিতে থাকে। রাজার খাওয়ারের আগে চৈ সেই খাবারটি টেস্ট করে খুবই মজা পায় এবং রাজাকে ইশারায় খেতে বলে। রাজা খেয়ে অবাক হয় যে এত মজার খাবার সে আগে কখনো খায়নি। বাকি খাবারগুলোও চৈ টেস্ট করে এবং রাজাকে খেতে বলে। রাজা সেই খাবার খেয়েও অবাক হয়ে যায় যে এত মজা খাবারগুলোর মধ্যে। এরপরে ইয়োনা বাকি খাবারগুলোর বর্ণনা দিলে রাজা ওকে জিজ্ঞাসা করে যে তুমি এই সমস্ত কোথা থেকে শিখেছো? ইয়োনা আবার আগের মতনই বলে যে আমি ভবিষ্যৎ থেকে এসেছি।
যেটা শুনে রাজা বলে যে তুমি খাবার তো খুব ভালো বানাও, কিন্তু তোমার মাথার সমস্যাটা মনে হয় এখনো ঠিক হলো না। এর পরের খাবারগুলো যখন চই টেস্ট করতে যাবে তখন রাজা ওকে থামিয়ে দিয়ে বলে যে এবারের খাবারগুলো ইয়োনা টেস্ট করবে। ইয়োনা খাবারগুলো টেস্ট করলে রাজা ইয়োনার জায়গায় তার নিজের মাকে কল্পনা করে। রাজা ইয়োনাকে বলে এবারে আমাকে খাইয়ে দাও, যেমনটা তার মা তাকে খাইয়ে দিত। তখন ইয়োনা রাজাকে খাইয়ে দিলে রাজা মজা নিয়ে সেই খাবারটি খেতে থাকে। সে বলে তুমি কিভাবে জানলে যে আমি এই খাবারটি পছন্দ করব? ইয়োনা বলে আমি রাজা ইয়নহির ব্যাপারে অনেক পড়েছিলাম, এমনকি এই খাবারটি বানিয়ে আমি প্রতিযোগিতাও জিতেছিলাম, কিন্তু কখনো ভাবিনি যে এই খাবারটি আমি তোমাকে খাওয়াবো, স্বপ্নের মতো লাগছে। তখন রাজা বলে ওঠে রাজা ইয়নহি, তুমি এর আগেও এই রাজার নাম বলেছিলে, আসলে এটা কোন রাজা? তখন ইয়োনা কথা ঘুরিয়ে বলে যে আমার আসলে মনে নেই, বলতে পারছি না। তখনই সেখানে সাইসোকি চলে আসে আর ভেতরে যেতে চাইলে রান্নাঘরের প্রধান তাকে দরজা গড়াতেই আটকে নেয়। তারপরে সে জোরপূর্বক দরজা খুলে ভেতরে গিয়ে দেখে যে রাজা ইয়োনার সাথে হেসে হেসে কথা বলছে। রান্নাঘরের প্রধান সখীকে আটকাতে গেলে সে সেখানেই ঝামেলা করতে থাকে। তখন রাজা ভেতর থেকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। সখী জানায় যে মহারাজ, আমি আপনার জন্য একটি চিত্রকর্ম নিয়ে এসেছি, কিন্তু মনে হচ্ছে ভুল সময় এসেছি। তখন রাজা বলে হ্যাঁ, তুমি তোমার কক্ষে ফিরে যাও। এই প্রথমবারের মতো রাজার মুখে এমন কথা শুনে সখী ওখান থেকে চলে যায়। সখীকে দেখে ইয়োনা ভয় পেয়ে বলে যে আমি এখান থেকে চলে যাই। তখনই রাজা ওর হাত ধরে কাছে টেনে বলে যে আমি তোমাকে যাওয়ার অনুমতি দেইনি। এটা বলে রাজা ইয়োনাকে কাছে টেনে নিলে ইয়োনা মনে মনে বলতে থাকে আমায় কাছে টানছে কেন? রাজা বলে তোমায় বাছাই করেছি। ওখান থেকে বেরিয়ে ইয়োনা ভাবতে থাকে কি জন্য তাকে বাছাই করা হয়েছে। তাহলে কি রাজা তাকে আবার নিজের সাইসোকি বানাতে চাইছে? কিন্তু এরকম হলে তো ইতিহাস বদলে যাবে। তখনই সংজে ইয়োনাকে বলে এত কি ভাবছো? সে ইয়োনাকে আরও বলে যে রাজা যা যা বলবে সেই সব কিছু তোমাকে আমায় বলতে হবে, কিন্তু ইয়োনা না করে দেয়। তখন সংজে ওকে বলে যে তোমার কি একটা বন্ধুর প্রয়োজন নেই? আমি কিছুক্ষণ আগেই দেখলাম এখানে সাইসোকি এসেছিলেন আর রাজা প্রথমবারের মতো তার সঙ্গে দেখা না করেই তাকে ফিরিয়ে দিয়েছেন। তুমি সাইসোকির চোখে এসে গিয়েছো, সে এখন তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে, তাই কোনো সাহায্য ছাড়া তুমি এই প্রাসাদে টিকতে পারবে না। ইয়োনা মনে মনে ভাবতে থাকে আসলে ব্যাপারটা কিন্তু ঠিক। সংজে বলে আমি তোমাকে গোপনে সাহায্য করব, কেউ জানতে পারবে না। ইয়োনা জানায় যে ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে, আমাকে একটা ব্যাগ খুঁজে এনে দিতে হবে। যেটা শুনে সংজে বলে বগ? সংজেকে ইয়োনা হ্যান্ডব্যাগের কথা বললে সে কিছুই বুঝতে পারে না। অনেক কষ্ট করে ইয়োনা তাকে বোঝালে সংজে জানায় যে আচ্ছা থলে। তখন ইয়োনা বলে হ্যাঁ ঠিক বলেছেন, থলে। এদিকে রাঁধুনি মিয়ং ইয়োনার রান্না করা খাবার খেয়ে অবাক হয়ে যায় যে এত ভালো রান্না সে আগে কখনো খায়নি। এদিকে ইয়োনাকে বের করার জন্য সখী নানা ধরনের জাল বেছাতে থাকে। রান্নাঘরে কখনো খাবার পাত্রের মধ্যে সাপ রেখে দেয়, তো কখনো অন্য কিছু। আর এই সমস্ত কিছু রাঁধুনি মিয়ং সখীর আদেশে করছিল, যার ফলে ইয়োনা বাধ্য হয়ে যেন নিজে থেকেই এখান থেকে চলে যায়। পরের দিন রাজার কাছে সংজে সমস্ত মন্ত্রীদের পদত্যাগের পত্র নিয়ে আসে। কারণ হিসেবে গভর্নরকে বন্দি করার কারণ দেখালে রাজা বলে অপরাধীকে শাস্তি দেওয়া কি অপরাধ? সংজে বলে অপরাধ না, আসলে তারা ডাইনির মৃত্যু চায়। এটা শুনে রাজা বলে যে সবাই চলো আর ওখানে ডাইনিকেও নিয়ে এসো। মন্ত্রী সবাই বলে যে আমরা এই ডাইনির মৃত্যু কামনা করি, ওকে মৃত্যুদণ্ড না দিয়ে বন্দি করা হয়েছে কেন? তখন রাজা রেগে যায়। সবার মধ্যে ইয়োনাকে ডাকা হয়, মানে আমরা ড্রামার প্রথমে যেই সিনটা দেখেছিলাম এটা হচ্ছে সেই সিন। এদিকে সাইসোকির দাসী সাইসোকিকে জানায় যে ওই ডাইনির বিরুদ্ধে সে চারিদিকে গুজব ছড়িয়ে দিয়েছে, এখন আরও বাঁচতে পারবে না। এদিকে রাজা সবার সামনে একটি তলোয়ার বের করে ইয়োনাকে রাজার প্রধান রাঁধুনি বানিয়ে দেয়। রাজা ইয়োনাকে বলে এর মানে জানো, আজ থেকে তুমি আমার জন্য খাবার বানাবে, কিন্তু যদি ওই খাবার দ্বিতীয়বার আমাকে খাওয়ানো হয় কিংবা আমার খাবার পছন্দ হয় না তাহলে সেই দিনই তোমায় মৃত্যুদণ্ড দেওয়া হবে। এদিকে সখীর কাছে সেই দাসীটি ক্ষমা চায়। সখী বলে রাজা তাকে এখন প্রধান রাঁধুনি বানিয়েছে, তাই আমি কোনো কিছুই করতে পারবো না। যার ফলে সখী সাহায্য নেওয়ার জন্য রাজমাতার কাছে পৌঁছে যায়। সখী রাজমাতাকে জানায় যে রাজার ওপর আক্রমণ করা হয়েছিল, যেটা শুনে রাজমাতা বলে এই খবরটা আমাকে আগে কেন দেওয়া হয়নি? সখী জানায় যে এটা রাজার আদেশ ছিল, তাই এই খবরটি কাউকেই দেওয়া হয়নি, কিন্তু এখন দেখছি ওই ডাইনিকে নিজের প্রধান রাঁধুনি বানিয়ে নিয়েছে, তাই আমি হাতের ওপরে হাত রেখে বসে থাকতে পারি না, তাই জন্য আমি আপনার সাথে দেখা করতে চলে এসেছি। ডাইনিটি কোথা থেকে এসেছে, কোন বংশের, কোনো কিছুই ওর ব্যাপারে কেউ জানে না। চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু শাহী রান্নাবান্নার কাজে দখল দেওয়ার অধিকার না আমার রয়েছে না অন্য কারোর। সখী রাজমাতাকে বলে তাহলে আপনি ওই ডাইনিটির পরীক্ষা নিয়ে দেখতে পারেন। বুদ্ধিটি রাজমাতারও পছন্দ হয় এবং সে এতে মত দেয়। এখন ইয়োনা এবং খিলগামকে থাকার জন্য আর কারাগার নয় বরং একটি রুম দেওয়া হয়, যা দেখে দুজনেই অনেকটা খুশি হয়। তারপরেই ওখানে ইয়োনাকে হেড শেফের পোশাক দেওয়া হয়। এদিকে
এদিকে রান্নাঘরের সমস্ত রাঁধুনিরা এটা মানতে পারছে না যে তাদের প্রধান রাঁধুনি হিসাবে একজন মহিলাকে নিয়োগ করা হয়েছে। তখন ওরা সবাই মিলে বুদ্ধি করতে থাকে যে ওরা ইয়োনার এমন অবস্থা করবে যাতে ইয়োনা নিজের থেকেই এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। পরের দিন ইয়োনা রাঁধুনির পোশাক পরে রান্নাঘরের দিকে যায়। এদিকে বাকি রাঁধুনিরা সমস্ত জিনিসপত্র উলটপালট করতে থাকে। এরপরে ইয়োনা যখন রান্নাঘরে আসে তখন রাঁধুনিরা ওকে প্রশ্ন করে যে তার কি দক্ষতা আছে। কিছু দক্ষতা ছাড়াই সে প্রধান রাঁধুনি হয়ে গিয়েছে, যেটা শুনে ইয়োনা বলে যে সে এখানে সবার থেকে ভালো খাবার বানায়, তাই জন্যই তাকে প্রধান রাঁধুনি করা হয়েছে। তারপরে ইয়োনা ওখানে সবার পরিচয় নিতে থাকে। তারপরে বলে যে রান্না শুরু করো। তখন ইম বলে যে আপনি প্রধান রাঁধুনি, তাই আপনি বলবেন যে কি রান্না হবে। তখন ইয়োনা বলে আমি তো কিছুই চিনি না এখানের, মহারাজ আমাকে বলেছে আমি শুধু বসে বসে দেখব যতদিন না পর্যন্ত আমি এই রান্নাঘর সম্পর্কে জানতে পারি। যেই কথাটি শোনার পরেই ওরা সবাই ছোটাছুটি করতে শুরু করে দেয়, কারণ তারা তো সব কিছুই ইয়োনার আসার আগে জিনিসপত্রগুলোকে লুকিয়ে দেয় এবং কিছু জিনিসপত্র খারাপ করে দিয়েছিল। তারা ভেবেছিল ইয়োনাকে রান্না করতে হবে এবং খাবারটি খারাপ হলে সেই সমস্ত দোষ ইয়োনার ঘাড়ে গিয়ে চাপবে। কিন্তু এখন তো ওদেরকেই সমস্ত রান্না করতে হবে। তখন ওখানে রাজমাতার একজন দাসী এসে ইয়োনাকে বলে যে রাজমাতা আপনার সাথে দেখা করতে চাইছেন। ইয়োনা রাজমাতার সাথে দেখা করতে গেলে রাজমাতা বলে তুমিই সেই ডাইনি যাকে প্রধান রাঁধুনি বানানো হয়েছে। ইয়োনা বলে আমি কোনো ডাইনি নই, আমি একজন সাধারণ মানুষ। সবার কাছে তোমার রান্নার ব্যাপারে অনেক শুনেছি। যদি তোমার রান্না যেমন আমি শুনেছি তেমন না হয় তাহলে তোমার হাত কেটে নেওয়া হবে। তাই তুমি আমার জন্য রান্না করো, অন্য রাঁধুনিদের সাথে তোমার একটি প্রতিযোগিতা হবে। ইয়োনা হাত কাটার ব্যাপারটা শুনে ভয় পেয়ে যায়। সে তখন সখীর দিকে দেখে বুঝতে পেরে যায় যে এই সমস্ত সখীর কারসাজি। এদিকে রাজার কাছে একটি পত্র আসে যেখানে একজনের সাথে দেখা করার কথা বলা হয়েছে, যার সাথে রাজা দেখা করলেই সে তার মায়ের মৃত্যুর খবর জানতে পারবে। তখনই ওখানে সঙ্গে এসে বলে যে ইয়োনাকে রাজমাতা ডেকে পাঠিয়েছে। রাজমাতা ইয়োনার সাথে বাকি রাঁধুনিদের প্রতিযোগিতা করাতে চায় এবং তার মধ্যে ইয়োনা হেরে গেলে ওর হাত কেটে দেওয়া হবে। এরপরে ইয়োনার সাথে বাকি রাঁধুনিদের প্রতিযোগিতার আয়োজন করা হয়। সখী ওখানে বসে ভাবতে থাকে ইয়োনা কোনো মতেই এই প্রতিযোগিতা জিততে পারবে না, কারণ রাজমাতা খাবারের প্রতি প্রচুর খিটখিটে মেজাজের, ওনার সহজেই কোনো খাবার পছন্দ আসে না। তখনই সেখানে রাজা পৌঁছে যায়, যাকে দেখে রাজমাতা বলে তুমি প্রধান রাঁধুনি বানিয়েছো, তাই জন্য আমি একটি প্রতিযোগিতা রেখেছি, সে আসলেই এই প্রধান রাঁধুনি হবার যোগ্য কিনা। রাজা বলে আমি তাকে নিজের হাতে প্রধান রাঁধুনি বানিয়েছি, তাই প্রতিযোগিতার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু রাজমাতা কোনোভাবেই না মানলে রাজা বলে ঠিক আছে, তাহলে এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে বাদ দিয়ে বাকি সবার হাত কেটে দেওয়া হবে। রাজমাতা বলে তাদের হাত কাটা হবে না, এই ডাইনি আর তারা এক নয়। তখন রাজা বলে যে আইন সবার জন্য সমান, তাই যারা হেরে যাবে তাদের হাত কেটে দেওয়া হবে। এটা বলে সে হাত কাটার জন্য কাটার নিয়ে আসে। এরপরে রাজা ইয়োনার দিকে তাকিয়ে বলে তুমি যদি সত্যিই ভবিষ্যৎ থেকে এসে থাকো তাহলে এমন কিছু রান্না করো যেটা এর আগে কেউ কখনো দেখেনি এবং খায়নি। ইয়োনা কি পারবে প্রতিযোগিতা জিতে নিজের হাতগুলোকে রক্ষা করতে, নাকি রাঁধুনিদের কাছে হেরে গিয়ে নিজের হাতগুলোকে বিসর্জন দিবে? এরকম প্রশ্ন রেখে আমাদের এই এপিসোডটি এখানেই শেষ হয়। থ্যাংক ইউ। এপিসোডটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। এখানে অনেকেই আছেন যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।